ছত্তিশগড়ে ধামতলির মাকড়দোনা গ্রামের সরস্বতীর কাছে জীবন যেন কঠিন বোঝা হয়ে উঠেছিল। দারিদ্র্যের মধ্যে জীবনযাপন এমনিতেই খুব কঠিন, তার উপরে যক্ষায় মারা গেলেন তার স্বামী। সরস্বতী জঙ্গল থেকে লাকড়ি কেটে আনতেন, টুকরি বানাতেন। ছেলেকে তো পড়াশোনা করিয়ে বড় মানুষ করে তুলতে হবে। শূন্য দৃষ্টিপথে ছিল আরও এক স্বপ্ন, নিজের একটি পাকা বাড়ি কি হতে পারে? আর একদিন ভাগ্যের বন্ধ দরজা যেন ঠিক খুলে গেল। সরস্বতী নিজের পাকা বাড়ি পেয়ে গেলেন, আর তা সম্ভব হল প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার কারণে, যা নাকি সরস্বতীর জীবনে নতুন মিষ্টি আবেশ ছড়িয়ে দিল। एक लाख 35,000 मिला घर बनाने के लिए और 60,000 मैंने अपना भी लगाया। पक्का घर बना है और अपन नौकरी वगैरह कमाई तो इसका जिंदगी सुधरेगा। গরিব থেকে গরিবতর এবং সাধারণ মানুষ সামান্য রুক্ষ শুকনো খাবার খেয়ে দিন কাটিয়ে দিতে পারে, কিন্তু একটা স্বপ্ন সবারই থাকে যে মাথার উপরে পাকা ছাদ হোক, নিজের একটা পাকা বাড়ি হোক। এক গরিব পরিবারে জন্মানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাটা জানেন, এই কষ্টটা উপলব্ধি করতে পারেন, অনুভব করতে পারেন। सामान्य व्यक्ति के मन की एक इच्छा होती है, कहीं भी रहता हो, यार अपना एक घर हो तो अच्छा हो। हर किसी की इच्छा रहती है, लेकिन उस गरीब की इच्छा पूरी नहीं होती। और कोई गरीब मरने के बाद अपने बच्चों को विरासत में गरीबी देना नहीं चाहता है। गरीब से गरीब मां बाप भी अपने बच्चों को गरीबी विरासत में देकर के जाना नहीं चाहता है, वो भी उसको कुछ देकर के जाना चाहता है। सरकार ने सपना देखा है। এটাই সেই ভাবনা ছিল যাতে প্রভাবিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015-তে গ্রামের গরিব মানুষের জন্য নিজেদের পাকা বাড়ি তৈরির জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা এবং শহরে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর জন্য প্রধানমন্ত্রী শহরী আবাস যোজনা চালু করেন। আজ এই প্রকল্পের সুবিধে কাজে লাগিয়ে সারা দেশে 2 কোটিরও বেশি পরিবারে নিজস্ব পাকা বাড়ি তৈরির স্বপ্ন পূর্ণতা পেয়েছে। तूफान आता था तो मेरा घर का सामान यहाँ से वहाँ गिर जाता था, मैं कहाँ से भेगा करूँ ये मुझे नहीं पता चलता था। फिर अब तो आया, तब पक्का मकान बन गया, अब बहुत अच्छा लग रहा है। এদের মধ্যে শারীরিকভাবে সমস্যাদীর্ণ গাংগ্রেল গ্রামের গোপাল এবং বেলার গ্রামের তৃতীয় লিঙ্গের পঞ্চভীও আছেন। পঞ্চভীর নাম আবাস যোজনার সুবিধে প্রাপকদের মধ্যে যে এসেছে সেটা তিনি পঞ্চায়েত থেকেই জানতে পারেন। পরে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকাও ঢুকে গেল, আর গোটা গ্রাম একসঙ্গে মিলে পঞ্চভীর ঘর বানিয়ে দিল। पुराना घटना घटता बड़ दुख भोगी हैं। कहाँ कहाँ गली गली पूरा पानी में तकलीफ पाए पाए कि हम जीवन ल बिता है साहब। तब कथन का कैसे ऐसे भटकन कैसे हो गए भगवान के सोचथन चे अभी तक सोचथन का कर वहाँ जाना वहाँ आना वहाँ जाना, कहाँ दुख कहाँ सुख तो लगे छे साहब। हम भी इंसान है तो इंसान देख प्यार से देखिए, प्यार से बात कैसे जरा जाओ। গোপাল ধূপকাঠি বানিয়ে তা বিক্রি করেই পেট চালান। তার মাটির কাঁচা ঘরে একদিন আবাস মিত্র এলেন, কিছু কথাবার্তা জিজ্ঞাসা করে জেনে নিলেন, আর এইভাবেই গোপাল পাকা বাড়ির জন্য সরকার থেকে সাহায্য পেয়ে গেলেন। ঠিক 50 বছর আগে 1971-এর সাধারণ নির্বাচনে দেশের মধ্যে প্রথমবার গরিবি হটাও দেশ বাঁচাও এই স্লোগান উঠেছিল। দেশ তো বেঁচে থাকলো, বেঁচে থাকবেও, কিন্তু গরিবি হটল না। গরিবি স্লোগান দূর হয় না, গরিবি উপঢৌকনে দূর হয় না, গরিবি দূর হয় গরিবদের শক্তিশালী বানানোর মাধ্যমে।
गरीबी से मुक्ति का मार्ग सौगातें बांट करके नहीं हो सकता है, उनको सामर्थ्यवान बनाने से हो सकता है। काम कितना ही कठिन क्यों न हो, लेकिन देश का भला गरीबी की मुक्ति में ही है। এমন নয় যে এর আগে ভারতে গরিবদের জন্য পরিকল্পনা তৈরি হয়নি, এমনটাও নয় যে গরিবদের কল্যাণে সরকারি কোষাগার উন্মুক্ত করা হয়নি। পরিকল্পনা হয়েছে, কোষাগারও উন্মুক্ত হয়েছে, কিন্তু সেই টাকা গরিবের ঘরে পৌঁছতে পারত না। মধ্যস্বত্বভোগী এবং দালাল চক্রের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যেত। এই কথা দেশের পূর্ব প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করেছেন যে দিল্লি থেকে 1 টাকা পাঠানো হলে গরিবদের কাছে কিন্তু মাত্র 15 পয়সায় পৌঁছাতো। নরেন্দ্র মোদী এটা জানতেন যে গরিবদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে, দিল্লি থেকে পাঠানো প্রতিটি পয়সা গরিবের ঘরে পৌঁছাতে হবে। কিন্তু কিভাবে? দেশের স্বাধীনতার 7 দশক বাদেও দেশের 1/3 জনসংখ্যার কাছে ব্যাংক অ্যাকাউন্টই ছিল না। আর তা হবেই বা কেমন করে? যারা হাড়ভাঙা খাটুনির মাধ্যমে রোজগারে দিন যাপন করেন, তারা কিভাবে টাকা জমাবেন? ব্যাংকেই বা কিভাবে যাবেন? যে দেশে গরিবী দূর করা শুধুমাত্র একটা স্লোগান ছিল, কথা ছিল, প্রতিশ্রুতি ছিল, কিন্তু গরিব তো প্রতি পদে পদে পিছিয়েই যাচ্ছিল। পরিশ্রম করতে তাদের দ্বিধা নেই, ঘাম ঝরাতে ক্লান্তি নেই। আসলে কে চায় গরিবীতে জন্মাতে, গরিবীতে জীবনযাপন করতে? উপঢৌকন চায়নি তো, চেয়েছিল নিজের সক্ষমতা, পরিশ্রম ও ঘাম ঝরানো কাজের যথার্থ মূল্য। हम तो गरीब के घर पैदा हुए हैं, हमने गरीबी देखी है, हम गरीबी में पले हैं भाई। প্রয়োজন ছিল মাকে ধোঁয়া থেকে মুক্ত করানোর, স্বপ্ন ছিল নিজের একটি পাকা বাড়ি হবে, আর ব্যাংকে অ্যাকাউন্টও খোলার ছিল। চলুন কথা বলা যাক সোনভদ্রার উমেশ কুমারের সঙ্গে। দিনমজুরি করে সংসার চালান, এখন কিছু কিছু টাকাও জমান, কেননা আজ তার কাছে আছে জনধন ব্যাংক খাতা। पहले हम लोग खुलवाने के लिए परेशान थे, खुल भी नहीं रहा था, पैसा दे रहे थे फिर भी नहीं खुल रहा था। लेकिन अब खुल गया है तो हम लोग को ये सुविधा है कि सरकारी सुविधा भी मिल जा रहा है, और क्या बोलते हैं पैसा भी हम लोग रख रहे हैं, उसमें जमा कर सकते हैं और उसका ब्याज भी मिल रहा है हम लोगों को। গরিবদের ব্যাংকের সঙ্গে যুক্ত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 28 আগস্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের জনধন যোজনা শুরু করেন। যারা কখনো ব্যাংকমুখী হননি, একই দিনে এমন 1.5 কোটি মানুষের ব্যাংক খাতা খুলে গেল, আর তা চলতেই থাকলো। বর্তমানে জনধন যোজনায় 40 কোটিরও বেশি ব্যাংক খাতা খুলে গেছে। এর অর্ধেকেরও বেশি ব্যাংক খাতা মহিলাদের। জনধন ব্যাংক খাতা কিভাবে মহিলাদের ক্ষমতায়ন নিশ্চিত করছে তা জানার জন্য চলুন কথা বলা যাক নেহা জয়সওয়ালের সঙ্গে। নেহার জনধন খাতা খোলার পর তার স্বপ্নগুলি যেন ওড়ার পাখা পেয়ে গেল। সরকারি যোজনার প্রতিটি পয়সার সুবিধে উসুল করলেন এবং নিজের ব্যবসা শুরু করে দিলেন। जनधन खाता खुलवाने के बाद हमें काफ़ी सहयोग मिला है, जिससे दुकान खोलने में काफ़ी सहयोग मिला। तो दुकान की वजह से हम अपना रोजगार बढ़ा रहे हैं। জনধন খাতায় সরকারি যোজনাতে মধ্যস্বত্বভোগীদের দাপট দেখানো বন্ধ হয়ে গেল। আর আজ এই খাতার মাধ্যমে 300 কোটিটি সরকারি যোজনার মাধ্যমে সরাসরি গরিবের কাছে টাকা পৌঁছে যাচ্ছে। সরাসরি সুবিধে লেনদেনের মাধ্যমে এখন পর্যন্ত 17.5 লক্ষ কোটিরও বেশি টাকা সুবিধাভোগীদের কাছে পৌঁছে গেছে। এটাই সুপ্রশাসনের এক দৃষ্টান্ত, যেখানে গরিবদের দেওয়া হয়েছে
কিন্তু ধনীদের কাছে হাত পাততে হয়নি, আর গরিবদের মধ্য থেকে দালালদের হটিয়ে দেওয়া হয়েছে। এমনিতে যখন জনধন যোজনার সূচনা হয় তখন এটা বলে ব্যঙ্গ করা হয়েছিল যে গরিবদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার লাভটা কি। কিন্তু দেশের গরিব মানুষ নিজেদের শক্তি দেখিয়ে সমস্ত সমালোচনার জবাব দিলেন, কেননা আজকের দিনে এই খাতাগুলিতে 1 লক্ষ কোটিরও বেশি টাকা সঞ্চিত আছে। আজ কোটি কোটি ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্ট আছে। তাতে টাকাও জমা পড়েছে, স্বপ্নের ঘর তাদের জীবনে রামধনু রং ছড়িয়ে দিয়েছে, মায়ের জীবনে উজ্জ্বলতা আছে। ধনীর থেকে কিছু নিতে হলো না, কিন্তু গরিবকে তার অনেক অধিকারই দিয়ে দেওয়া হয়েছে। प्रधानमंत्री आवास योजना की एक बहुत बड़ी विशेषता है उसका इंद्रधनुषी स्वरूप। जैसे इंद्रधनुष में अलग अलग रंग होते हैं, वैसे ही प्रधानमंत्री आवास योजना के तहत बनने वाले घरों के भी अपने ही रंग है। अब गरीब को सिर्फ घर ही नहीं मिल रहा है, बल्कि घर के साथ साथ शौचालय भी मिल रहा है, उज्ज्वला का गैस कनेक्शन भी मिल रहा है, सौभाग्य योजना का बिजली कनेक्शन, उजाला का एलईडी बल्ब, पानी का कनेक्शन, सब कुछ घर के साथ ही मिल रहा है। মাত্র কয়েক বছর আগের কথা, যখন দেশে ধনীদের এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য কয়েক সপ্তাহ আগে থেকেই বুকিং করাতে হতো, লম্বা লাইনে দাঁড়াতে হতো, অথবা গ্যাস সিলিন্ডার কালোবাজারিদের কাছ থেকে কিনতে হতো, আর গরিবদের ঘরে মা লাকড়ির চুলো জ্বালিয়ে ধোঁয়ার কুণ্ডলিতে খাবার রান্না করতেন। এক গরিব মায়ের ছেলে এই উপলব্ধিটা অবশ্যই করেছিলেন। जब हम छोटे थे तो हमारा गुजारा करने के लिए वे अड़ोस पड़ोस के घरों में बर्तन साफ करना, पानी भरना, मजदूरी कर रहा। आप कल्पना कर सकते हैं कि एक मां ने अपने बच्चों को बड़ा करने के लिए कितना कष्ट उठाया। দেশের কোটি কোটি গরিব মায়েদের জন্য 2016 পয়লা মে ঐতিহাসিক দিন হয়ে উঠল, যখন নরেন্দ্র মোদী চুলো ধোঁয়া থেকে মুক্তির জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সূচনা করলেন। আর এই যোজনার আওতায় গরিব মহিলাদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হলো। আরও একবার নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ ইচ্ছে পূর্তির প্রকল্পের মাধ্যমে সুপ্রশাসনের প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল। গরিবদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া নিশ্চিত করতে দেশের সক্ষম লোকদের প্রতি তিনি আবেদন জানান, যদি তারা চান তো গ্যাস সিলিন্ডারে তাদের প্রাপ্য ভর্তুকির টাকা তারা ছেড়ে দিতে পারেন। তার এই আবেদনে দেখতে দেখতে দেশের 1 কোটি মানুষ এলপিজিতে নিজেদের প্রাপ্য ভর্তুকি নেওয়া বন্ধ করে দিলেন। এর মানে দাঁড়ালো যে প্রতি বছর সরকারি কোষাগার প্রায় 4,000 কোটি টাকা সাশ্রয় হলো। সক্ষম লোকদের সেই উদারতার সুবিধে পেলেন দেশের গরিব মহিলারা। पहले तो लकड़ियों की भी दिक्कत होती थी और ईंधन की, मतलब दूर दूर से लाते थे। और अब तो फिर भी ये है कि सिलेंडर है, सिलेंडर पे बना के कभी दे दो अपने बच्चों को खाना, ना कहीं बरसात में जाने की ज़रूरत, ना कहीं आने की ज़रूरत।
यह अपने घर में कैसे भी बनाओ कैसे भी नहीं। पहले हमें बहुत परेशानी होती थी जब हम चूल्हे पे खाना बनाते थे, धुएं, छोटे छोटे बच्चे, तो इसलिए अब हम दोपहर में खाना आराम से बनाते हैं और आराम से खाते हैं, बच्चे भी। বিগত 7 বছরে গরিবের জীবনে এক বিশাল পরিবর্তন এমনই এসেছে যে এখন আর সরকারি প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য আধিকারিক ও অন্যদের পদসেবা করতে হয় না। প্রকল্পের সুবিধা নিজে থেকেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। বিগত 7 বছরে গোটা দেশে যেমন হচ্ছে এর সূচনা গুজরাটে হয়েছিল। নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। রাজ্যে তখনই তিনি গরিব কল্যাণ মেলার সূচনা করেন। এই মেলাতে সমস্ত সরকারি আধিকারিক পৌঁছে যেতেন। সরাসরি গরিবদের বিভিন্ন কল্যাণ যোজনায় যুক্ত করা হতো। কোনো গরিব যাতে সুবিধের বাইরে না থাকেন সেই জন্য আধিকারিকদের গরিবের কাছে পৌঁছার জন্য টার্গেট দেওয়া থাকতো। অনেক বছর আগে যে গরিব মানুষরা গুজরাট সরকারের গরিব কল্যাণ যোজনার সুবিধা পেয়েছিলেন তাদের তো জীবনই বদলে গেছে। চলুন কথা বলা যাক গুজরাটের কর্মকারের পেশাজীবী রমেশ ভাই ও শিল্পা বোনের সঙ্গে। রমেশ ভাই গরিব কল্যাণ মেলাতে ওয়েল্ডিং কিট পেয়েছিলেন। এতে তিনি দ্বিগুণ রোজগারের সুযোগ পেলেন আর শিল্পা বোনকে এই সেলাই মেশিন আত্মনির্ভর করে তুলল। जो वेल्डिंग पेटी ये सब इसलिए धंधे के लिए, और मैं अच्छे से जीता हूँ और मेरा परिवार खुशहाली में है और मैं खुशी से जीता हूँ। मैं तो कहता हूँ कि मोदी साहब को साफ साफ धन्यवाद। गरीब कल्याण मेले में मैंने ये फॉर्म भरा और मुझे मशीन दिलवाई, मुझे मशीन मिला और मैं अच्छा काम कर रही हूँ और इस काम करने से मैं महीने में 5,000 आवक कमा लेती हूँ। मेरे परिवार में खूब सारी खुशियाँ आई है। পরিবর্তনের এই কাহিনীগুলি থেকে দেশের বদলে যাওয়ার ছবি স্পষ্ট হচ্ছে। গরিবদের জীবন বদলে যাচ্ছে। যাদের একসময় স্বপ্ন দেখতেও ভয় লাগতো আজ তারাই স্বপ্ন তো দেখছেনই, সেই সঙ্গে স্বপ্নের বিষয়গুলিকে বাস্তবে রূপায়িত হতেও দেখছেন। পার্টনার সঙ্গীতা কয়েক বছর আগে চাকরি করতেন, খুব কম বেতন পেতেন। স্বপ্ন ছিল যদি নিজের কিছু একটা করা যায়, কিন্তু কিভাবে, না কোনো পুঁজি ছিল না কোনো সাহায্যের লোক। তারপর একদিন পত্রিকায় দেখলেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার খবর। সাহস করে মুদ্রা যোজনার আওতায় ঋণের জন্য আবেদন করে ফেলেন। শুধুমাত্র আধার কার্ড এবং প্যান কার্ডের সাহায্যে যখন খুব তাড়াতাড়ি ঋণ পেয়ে গেলেন তখন সঙ্গীতার খুশির কোনো সীমা পরিসীমা ছিল না। মুদ্রা যোজনার ঋণ নিয়ে তিনি সাইকেলের ব্যবসা শুরু করলেন। কখনো নিজে চাকরি করার সঙ্গীতা আজ নিজে 3 জনকে রোজগার দিচ্ছেন। दो लोग हैं जो मिस्त्री का काम करते हैं, एक लोग है जो पंचर बनाते हैं, 3 मजदूर मेरे पास है जिसका सैलरी भी अच्छा खासा है। एक को 11,000 रुपये महीना मिलता है, एक को 9,000 रुपये महीना मिलता है, एक को 7,000 मिलता है। और हमको इस बात की खुशी है कि मेरे वजह से 3 लोग जो है कुछ कमा रहे हैं और कमा के आगे बढ़ रहे हैं। 2015-তে শুরু হওয়া প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় সেই মানুষদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়ে থাকে, যাদের সাহস তো আছে কিন্তু কোনো পুঁজি নেই। মুদ্রা যোজনায় এখন পর্যন্ত 30 কোটিরও বেশি ঋণ মঞ্জুর করা হয়েছে, আর টাকার অঙ্কে তা হচ্ছে 16 লক্ষ কোটি টাকা। স্বাধীনতার পর ভারতে গরিবদের জীবনে সবচেয়ে কঠিন সময় তখন এলো যখন করোনার কারণে গোটা পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেল। মানুষের জীবন রক্ষার প্রয়োজনে লকডাউনের সিদ্ধান্ত নিতে হলো। দিন মজুরি করে রাসাচ্ছাদনের ব্যবস্থা করা মানুষের জন্য বিপদ এসে হাজির হলো। কি রোজগার করবেন, কি খাবেন? এদিকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন সংকট যত বড়ই হোক না কেন দেশের কোনো গরিব মানুষ খালি পেটে ঘুমোতে যাবেন না। এরপরে ঘোষণা হলো বিশ্বের সবচেয়ে বড় বিনামূল্যে অন্ন যোজনার।
একে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার নাম দেওয়া হলো। এর আওতায় বিগত ১৯ মাস ধরে ৮০ কোটির বেশি মানুষকে প্রতি মাসে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। आज मिला है, सब खाने में कोई दिक्कत नहीं है, या पहले से अभी बहुत खुशहाल है। खुशी से लेते हैं, आते हैं, खाते हैं, रहते हैं। बोलता है बहुत अच्छा है, मोदी सरकार हमको राशन देता है, ऐसे हम परिवार भरण पोषण कर लेते हैं। ভারত আজ বিশ্বের সবচেয়ে বড় বিনামূল্যে অন্ন যোজনাকে পরিচালিত করছে। এর পেছনেও সুপ্রশাসনের মন্ত্রই সক্রিয় আছে। খাদ্য সুরক্ষা যোজনা দেশে আগেও ছিল, কিন্তু যাদের তা প্রয়োজন তাদের কাছে সুবিধাটা ঠিকভাবে পৌঁছতো না। 2014 পরে প্রযুক্তি ব্যবহার করে কোটি কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়, আর গরিবের কাছে তার অধিকারের খাদ্য সামগ্রী পৌঁছে যেতে লাগলো। এরকম পরিবর্তন প্রতিটি ক্ষেত্রে সম্ভবপর হয়েছে এবং হয়েছে, হবেও আগামী দিনে। গরিবদের বিনামূল্যে চিকিৎসার জন্য আয়ুষ্মান যোজনা শুরু হলো। রোগীদের সস্তায় ঔষধের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী জনঔষধি যোজনা চালু হলো। এরকম লক্ষ কোটি লোক যারা এই যোজনার সুবিধা পাচ্ছেন, তাদের অনুভূতির কথাটা যদি বুঝতেই হয় তো উত্তরাখণ্ডের দীপা সাহার কথা শুনুন। घर चलाना बड़ा मुश्किल हो गया था। आपके द्वारा जन औषधि दवाइयाँ मिली, मैंने खाना सुन लिया और मेरी दवाइयाँ जो है 5,000 की आती थी और अब मेरी दवाएं 1,500 की आती हैं, तो 3,000 मुझे मिलता है। और मैं मोदी जी, मैंने ईश्वर को तो नहीं देखा, लेकिन मैंने आपको ईश्वर के रूप में देखा है। आपको बहुत बहुत धन्यवाद। মনোবৃত্তি পরিষ্কার এবং সংকল্প মজবুত হলে সেবা ও সুপ্রশাসনের মন্ত্রকে যদি আত্মস্থ করা হয়, তাহলে যে কোনো পরিবর্তন সম্ভব।